কিভাবে নিউরনে বৈদ্যুতিক আবেগ তৈরি হয়? প্রতিটি নিউরনে তথাকথিত গেটায়ন চ্যানেলগুলির সাথে একটি ঝিল্লি থাকে। যখন একটি সংকেত প্রেরণ করার প্রয়োজন হয়, তখন এই গেটগুলির মধ্যে কয়েকটি খুলে যায় এবং আয়নগুলি দ্রুত কোষের মধ্যে বা বাইরে যেতে শুরু করে। আয়নগুলির এই প্রবাহ ঝিল্লির বৈদ্যুতিক চার্জকে পরিবর্তন করে একটি বৈদ্যুতিক আবেগ তৈরি করে। আবেগ নিউরন বরাবর ভ্রমণ করে এবং অন্যান্য কোষে তথ্য প্রেরণ করে। আপনি কিভাবে যোগাযোগ করেন? আপনি বাধা দেন দ্রুত এবং আবেগপূর্ণভাবে কথা বলেন, বা বিপরীতভাবে আপনি উদাসীন কিনা? আপনি কিভাবে আপনার ফোনে একটি নিউজ ফিডের মাধ্যমে স্ক্রোল করেন? আপনি তাড়াহুড়ো করেন বা ধীরে ধীরে যান? মূলত আয়নের ভারসাম্যের উপর নির্ভর করে। যখন এই ভারসাম্য ব্যাহত হয়, তখন একজন ব্যক্তি অত্যধিক খিটখিটে বা বিপরীতভাবেও হতে পারে। আমাদের শরীরের প্রতিটি আন্দোলন এবং প্রতিক্রিয়া নিউরন এবং অন্যান্য কোষে বৈদ্যুতিক আবেগের উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, যদি আপনি দুর্ঘটনাক্রমে একটি গরম বস্তু স্পর্শ করেন, স্নায়ুতন্তু অবিলম্বে মস্তিষ্কে একটি সংকেত প্রেরণ করে, যা পেশিকে নির্দেশ করে আপনার হাত দূরে টেনে। বৈদ্যুতিক আবেগ ছাড়া শরীর একটি স্থিতিশীল অভ্যন্তরীণ অবস্থা হোমিওস্ট্যাসিস বজায় রাখতে সক্ষম হবে না। এমনকি ইমিউন সিস্টেম বৈদ্যুতিক আবেগ ছাড়া কাজ করতে পারে না। প্রতিটি ইমিউন কোষের প্রতিক্রিয়ার গতি এবং শক্তি সরাসরি আবেগ সংক্রমণের মানের উপর নির্ভর করে। আবেগ এবং চিন্তাও বৈদ্যুতিক আবেগের ভাষা। আপনি যখন আনন্দ, দুঃখ, উত্তেজনা, ভালোবাসা অনুভব করেন বা স্মৃতি মনে করেন, তখন নিউরনের মধ্যে ক্ষুদ্র বৈদ্যুতিক স্ফুলিঙ্গগুলি সঞ্চালিত হয়। তারা বন্ধুদের মধ্যে বার্তা মতো। একজন নিউরন লেখে, অন্যজন পড়ে এবং এটি পাস করে। এই শৃঙ্খলের মাধ্যমে চিন্তাভাবনা, আবেগ এবং সিদ্ধান্তের জন্ম হয়। আপনি যখন নতুন কিছু শিখেন, সেটাও বৈদ্যুতিক আবেগের কাজ। তারা নতুন নিউরাল সংযোগ তৈরি করেছেন মস্তিষ্কে ছোট ছোট পথ প্রশস্ত করে, যা পরবর্তীতে আবেগের জন্য ভ্রমণ করা সহজ করে তোলে। এমনকি জীবনের একেবারে শুরুতে যখন একটি শুক্রাণু কোষ একটি ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন একটি অসাধারণ ঘটনা ঘটে। এই যোগাযোগটি জৈব রাসায়নিক বিক্রিয়ার একটি ক্যাসকেডকে ট্রিগার করে, যার মধ্যে কোটি কোটি জিঙ্ক আয়ন নিঃসৃত হয়। এই আবেগ একটি স্টার্ট বোতামের মতো কাজ করে, যা ডিমকে সক্রিয় করে এবং সেই প্রক্রিয়াটি শুরু করে যেখান থেকে ভবিষ্যতের ভ্রূণ বিকাশ শুরু হয়। আমরা খুব কমই নিজেদেরকে বৈদ্যুতিক সিস্টেম হিসাবে ভাবি, তবুও আমাদের দেহ ঠিক এভাবেই কাজ করে। প্রকৃতি একটি নিখুঁত নকশা তৈরি করেছে, যাতে অগণিত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং মিথস্ক্রিয়া বৈদ্যুতিক আবেগের মাধ্যমে ঘটে। কিন্তু এমন একটি জিনিস ছিল যা প্রকৃতি আগে থেকেই ভাবতে পারেনি। মানুষ এই নিখুঁত প্রক্রিয়াটিকে অনুপ্রবেশ করতে এবং ব্যাহত করতে সক্ষম এমন একটি শত্রু তৈরি করবে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক অধ্যয়ন করার সময় আমরা আবিষ্কার করেছি যে তাদের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রটি অদৃশ্য। এটি একটি ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, যা এই কণাগুলি জমা হয় এবং ধরে রাখে। এই চার্জ জীবনের ভিত্তিকোষ থেকে শুরু করে আমাদের ভেতর থেকে ধ্বংস করতে শুরু করে। কোষের অভ্যন্তরে চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকগুলি সবচেয়ে বড় ক্ষতি করে। তারা কোষের মধ্যে যোগাযোগ ব্যাহত করে, আত্মধ্বংসের প্রোগ্রামগুলিকে ট্রিগার করে এবং কোষগুলিকে জীবন টিকিয়ে রাখার জন্য শক্তি উৎপন্ন করার ক্ষমতা থেকে বঞ্চিত করে। প্রশ্ন হল, প্লাস্টিক কিভাবে এটি করে? কিভাবে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক শরীরের কোষের ক্ষতি করে? নিউরনের মধ্যে মিথস্ক্রিয়া ব্যাহত। অত্যন্ত ছোট আকারের ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ন্যানোপ্লাস্টিক কণাকে মানুষের কোষের ভিতরে প্রবেশ করতে দেয়। কোষের কার্যকারিতার উপর ন্যানোপ্লাস্টিকের প্রভাব স্পষ্টভাবে নিউরন স্নায়ুতন্ত্রের কোষগুলিতে শনাক্ত করা যেতে পারে, কারণ তাদের কার্যকারিতা বৈদ্যুতিক সংকেত তৈরি এবং সংক্রমণের সাথে সরাসরি যুক্ত। ভ্যালেরি অ্যাটকিন শারীরিক ও গাণিতিক বিজ্ঞানের ডাক্তার এবং ইউরোপীয় অ্যাকাডেমি অফ ন্যাচারাল সায়েন্সেসের সদস্য, জোর দিয়েছেন যে স্নায়ু কোষের উপর ন্যানোপ্লাস্টিকের প্রভাব সবচেয়ে মৌলিক স্তরে প্রকাশ পায়। ন্যানোপ্লাস্টিকগুলি উল্লেখযোগ্যভাবে একাধিক মাধ্যমে স্নায়বিক আবেগের উৎপাদন এবং সংক্রমণকে প্রভাবিত করে শরীরে স্নায়ু সংকেত প্রেরণের জন্য দায়ী, আয়ন পরিবহন এবং নিউরনের বৈদ্যুতিক কার্যকলাপ ব্যাহত করে এমন প্রক্রিয়া। প্রতিটি নিউরন একটি ক্ষুদ্র ব্যাটারির মতো কাজ করে।
এটি ক্রমাগত তার ঝিল্লির ভিতরে এবং বাইরের মধ্যে বৈদ্যুতিক চার্জের পার্থক্য বজায় রাখে। এটি নিউরনকে সঠিক মুহূর্তে একটি সংকেত প্রেরণের জন্য প্রস্তুত হতে সক্ষম করে। চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক এই সূক্ষ্ম ভারসাম্যকে বিরক্ত করে যার ফলে কোষটি অপ্রত্যাশিতভাবে আচরণ করে। একটি নিউরন অসময়ে সক্রিয় হতে পারে, যেমন নির্দেশ ছাড়াই আলোর ঝিকিমিকি বা বিপরীতভাবে প্রয়োজনের সময় একটি সংকেত প্রেরণ করতে ব্যর্থ হয়। এই ধরনের হস্তক্ষেপ পুরো নিউরাল নেটওয়ার্কের কাজকে ব্যাহত করে, যেমন একটি শহরের বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়, যেখানে আশেপাশের এলাকাগুলি একের পর এক অন্ধকার হয়ে যায়, যার ফলে কালো আউট হয়। উপরন্তু গুয়াংঝুতে সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির চীনা বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত গবেষণায় দেখানো হয়েছে, ন্যানোপ্লাস্টিক আয়ন চ্যানেলের অপারেশনে হস্তক্ষেপ করে। ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বহনকারী ন্যানোপ্লাস্টিক এই চ্যানেলগুলির সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের গঠন পরিবর্তন করতে পারে। ফলস্বরূপ গেটগুলি খুলতে ব্যর্থ হতে পারে বা খুব বেশিক্ষণ খোলা থাকতে পারে। এটি স্নায়ুতন্ত্র জুড়ে স্বাভাবিক সংকেত সংক্রমণকেও ব্যাহত করে। চার্জযুক্ত ঝিল্লির লিপিডগুলির সাথে যখন ইলেকট্রোস্ট্যাটিক মিথস্ক্রিয়া ঘটে, তখন তারা ঝিল্লির মধ্যে চার্জযুক্ত লিপিড এবং প্রোটিনগুলির পুনঃবণ্টন ঘটায়, যা এই লিপিড ঝিল্লিগুলির কার্যকারিতার প্রতিবন্ধকতার দিকে পরিচালিত করে। এর ফলে আয়ন ঘনত্বের স্থানীয় পরিবর্তন হয় এবং চার্জযুক্ত কণার চারপাশে আয়ন ঘনত্বের গ্রেডিয়েন্ট তৈরি হয়। আয়ন পাম্পের কার্যকারিতা, যা আয়ন ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য, ব্যাহত হয়। আয়ন পাম্প হল এমন প্রক্রিয়া যা পদার্থকে তাদের ঘনত্বের গ্রেডিয়েন্টের বিপরীতে স্থানান্তরিত করে, একটি প্রক্রিয়া যা সক্রিয় পরিবহন নামে পরিচিত। যখন এই প্রক্রিয়াগুলি ভারসাম্যহীন হয়ে পড়ে, তখন তারা শক্তি সঞ্চয় করে, যা পরে জৈবিক সিস্টেম দ্বারা কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং তাই এই পাম্পগুলির কাজ ব্যাহত হতে পারে। এটি জৈবিক কার্যকলাপের অন্তর্নিহিত মূল প্রক্রিয়াগুলির মধ্যে একটি। নিউরনের মধ্যে সংকেত সংক্রমণ একটি জটিল কিন্তু উল্লেখযোগ্যভাবে সমন্বিত ইলেকট্রোকেমিক্যাল যোগাযোগ প্রক্রিয়া, যাতে বিশেষ অণুনিউরোট্রান্সমিটারগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অণুগুলি কুরিয়ার হিসাবে কাজ করে এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্য স্থানান্তর করে একটি কঠোরভাবে নির্দেশিত পদ্ধতিতে। ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বহনকারী ন্যানোপ্লাস্টিক কণা নিউরোট্রান্সমিটারের মুক্তিতে হস্তক্ষেপ করতে পারে বা সঠিক সংকেত ছাড়াই তাদের স্রাবকে ট্রিগার করতে পারে। ফলস্বরূপও মস্তিষ্কে বিশৃঙ্খল এবং মিথ্যা সংকেতগুলি আবির্ভূত হয়, যেন স্নায়ুতন্ত্র আর পার্থক্য করতে পারে না কোন বার্তাগুলি পাঠাতে হবে, সেগুলি পাঠাতে হবে বা কোথায় যেতে হবে। নিউরনের মধ্যে যোগাযোগের কোনো ব্যাঘাত অনিবার্যভাবে আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। আপনি যদি নিজেকে ভুলে যাওয়া বা অনুপস্থিত মনের হয়ে উঠতে দেখেন, যদি আপনার মনোযোগ বা এমনকি সাধারণ জিনিস মনে রাখতে অসুবিধা হয়, এটি একটি লক্ষণ হতে পারে যে নিউরাল সংযোগের অবক্ষয় ইতিমধ্যেই শুরু হয়েছে। ন্যানোপ্লাস্টিকগুলি শুধুমাত্র নিউরনের মধ্যে যোগাযোগে হস্তক্ষেপ করে না, তবে তারা সরাসরি কোষগুলিতে প্রবেশ করে এবং এমনকি তাদের আত্মধ্বংসের সূত্রপাত করে। কোষগুলি আত্মধ্বংসের প্রক্রিয়া শুরু করে। প্রতিটি কোষ ক্রমাগত নির্দিষ্ট অণু তৈরি করে, যা প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতি হিসাবে পরিচিত। এই অণুগুলি বৃদ্ধি, বিভাজন এবং প্রোগ্রাম করা কোষের মৃত্যুর প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করে। স্বাভাবিক অবস্থার অধীনে তাদের স্তর কোষের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, অ্যান্টিঅক্সিডেন্ট ক্লিনার হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতিকে দ্রুত নিরপেক্ষ করে, তাদের জীবের ক্ষতি করা থেকে বাধা দেয়। যখন একটি কোষ বিরক্তিকর, যেমন সংক্রমণ, আঘাত বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে, এটি উচ্চস্তরের প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতির উৎপাদন করে, যা অত্যধিক অত্যাবশ্যক সেলুলার কাঠামোর ক্ষতি করতে পারে। এটি অক্সিডেটিভ স্ট্রেসের দিকে পরিচালিত করে, কোষের মধ্যে এক ধরনের রাসায়নিক আক্রমণ, ক্ষতি এবং অক্সিডেটিভ চাপের প্রতিক্রিয়ায় একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় প্রদাহ। এর উদ্দেশ্য হল আঘাতের উৎস দূর করা এবং ভারসাম্য পুনরুদ্ধার করা। যাই হোক, ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকের ক্ষেত্রেই প্রক্রিয়াটি সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। প্লাস্টিক কণা কোষের অভ্যন্তরে থেকে যায় এবং একটি ক্রমাগত জ্বালা হিসাবে কাজ করে। প্রদাহ কমে না এবং দীর্ঘস্থায়ী হয়। ফলস্বরূপ ডিএনএ, প্রোটিন ঝিল্লি এবং অন্যান্য মূল সেলুলার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত কোষ হয়
আর সঠিকভাবে কাজ করতে পারে না বা তার নিজের আত্মধ্বংস শুরু করে। আমরা উল্লেখযোগ্য গবেষণা করেছি এবং আবিষ্কার করেছি যে প্লাস্টিক সাইটোপ্লাজমের ভিতরে নিজেকে অ্যাম্বেড করে। সাইটোপ্লাজমে অর্গানেল ছোট কাঠামো থাকে যা কোষকে জীবিত রাখে এবং কাজ করে। প্লাস্টিক সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং সেখানে থাকে। এটি একটি ঝিল্লি দ্বারা বেষ্টিত হয়। কোষের ঝিল্লির মতো কোষ এটিকে বিচ্ছিন্ন করে কারণ এটিকে ধ্বংস করতে চায় এবং এটি জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন দ্বারা আক্রমণ করার সময় কোষটি সাধারণত ব্যবহার করে এমন এনজাইম এবং অন্যান্য পদার্থ তৈরি করতে শুরু করে। কিন্তু সেই প্রাকৃতিক আক্রমণকারীদের থেকে ভিন্ন প্লাস্টিক অবিনশ্বর, যেমন আমরা বলেছি। সুতরাং কোষটি মূলত দীর্ঘস্থায়ী চাপের শিকার হয় এবং অবশেষে এটি অসুস্থ হয়ে পড়ে। কোচাবাম্বার বলিভিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির মাইক্রোপ্লাস্টিক গবেষণা গোষ্ঠী জলজ প্ল্যানারিয়ান ছোট জীব ব্যবহার করে, যা অত্যন্ত দরকারি জৈবিক মডেল হিসাবে কাজ করে। তাদের শক্তিশালী পুনরুত্থান ক্ষমতা অন্যান্য প্রাণীর মতো সেলুলার প্রক্রিয়াগুলির প্রাথমিক পরিবর্তনগুলি শনাক্ত করা সম্ভব করে তোলে। মাইক্রোপ্লাস্টিক বিশেষত যখন অন্যান্য দূষণকারী যেমন ধাতুর সাথে মিলিত হয় তখন ইতিমধ্যেই জীবন্ত প্রাণীকে প্রভাবিত করছে। মাইক্রোপ্লাস্টিক অক্সিডেটিভ স্ট্রেস প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতির উৎপাদন এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এই অক্সিডেটিভ স্ট্রেস সরাসরি সেলুলার মেটাবলিজমকে প্রভাবিত করে, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিডের কাজকে ব্যাহত করে, যা বৃদ্ধি, পুনর্জন্ম এবং জীবের সামগ্রিক শারীরবৃত্তিতে পরিবর্তন আনতে পারে। এইভাবে ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক এর সংস্পর্শে অক্সিডেটিভ স্ট্রেস প্রদাহের দিকে পরিচালিত করে এবং ফলস্বরূপ শুধুমাত্র নিউরন নয়, অন্যান্য ধরনের কোষেরও মৃত্যু ঘটে। অক্সিডেটিভ স্ট্রেস একটি কোষের ভিতরে জ্বলন্ত আগুনের মতো। যখন অ্যান্টিঅক্সিডেন্টগুলি অগ্নিনির্বাপকদের মতো, যা এটি নিভানোর জন্য কাজ করে। মনে রাখবেন যে ন্যানোপ্লাস্টিকগুলি আগুনের জন্য জ্বালানি হিসাবে কাজ করে। কোষের ভেতর থেকে গ্রাস না হওয়া পর্যন্ত এটি অবিরামভাবে খাওয়ায়। তবুও ন্যানোপ্লাস্টিকগুলি কোষের অভ্যন্তরে এটি করে না। তারা কোষের পাওয়ার প্লান্ট মাইটোকন্ড্রিয়াকেও ধ্বংস করে। মাইটোকন্ড্রিয়া দ্বারা উৎপাদিত শক্তির জন্য প্রতিটি কোষ বেঁচে থাকে